সবাইকে ক্লাস নাম্বার 19-এ স্বাগতম করছি। আজকে হচ্ছে আমরা ফ্র্যাকচার সম্পর্কে জানবো, যেটা ফার্স্ট ইয়ার ডিপ্লোমাতে ফান্ডামেন্টালে আছে এবং যেটা ডিপ্লোমা ইন নার্সিং থার্ড ইয়ার অর্থোপেডিক নার্সিং সাবজেক্টে আছে। সো সাবস্ক্রাইব করে দিয়েছেন, আর যারা নতুন আছেন যারা এখনও করেন নাই সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন। সো আমরা কথা না বাড়িয়ে ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি। প্রথমে আমরা দেখব ডেফিনিশন অফ ফ্র্যাকচার। ফ্র্যাকচার মানে হচ্ছে আপনার সোজা বাংলায় যদি বলি হচ্ছে আপনার হাড় ভাঙা বা ফাটল ধরা এই টাইপের কিছু, ঠিক আছে। এটা ফ্র্যাকচার প্রথম ডেফিনিশনটা দেখেন, এটা সবচেয়ে সোজা এবং আমার মনে আছে যে আমি এটা পড়ছিলাম যে ফ্র্যাকচার ইজ দ্য পার্শিয়াল অর কমপ্লিট ব্রেকেজ অফ পেরিওস্টিয়াম। পার্শিয়াল মানে আংশিক, কমপ্লিট মানে সম্পূর্ণ, ব্রেকেজ অর্থাৎ ভেঙে যাবে কি পেরিওস্টিয়াম বা বোন, ব্র্যাকেটে দেওয়া আছে পেরিওস্টিয়াম বা বোন একই কথা। সো এই ডেফিনিশনটা কিন্তু আপনারা পড়তে পারেন এবং এইটাই আমি সাজেস্ট করব আপনাদেরকে। এবং নিচে আরও কিছু ডেফিনেশন দেখব, সব কিছু কিন্তু একই, প্রায় কাছাকাছি। আপনার ডেফিনেশনগুলো দেখেন, ফ্র্যাকচার মে বি ডিফাইন্ড অ্যাজ স্ট্রাকচারাল ব্রেঞ্চ, অর্থাৎ আপনার যে স্ট্রাকচারের যে শাখা ইন ন্যাচারাল কন্টিনিউটি অফ বোন অ্যান্ড কার্টিলেজ। এখানে বোনের সাথে শুধু কার্টিলেজ যুক্ত হয়েছে, সেই একই কথা। আবার দেখেন কি আরেকটা বলছে, এ ফ্র্যাকচার ইজ আ ব্রেক ইন দ্য কন্টিনিউটি অফ এ বোন। এটা হলো আরও ইজি, এক কথায়, ঠিক আছে। আচ্ছা, আর এটা হচ্ছে দেখেন, ফ্র্যাকচার ইজ ডিসকন্টিনিউয়েশন অফ দ্য নর্মাল কনচার অফ দ্য বোন, অর্থাৎ নর্মালের আপনার যে বোনের যে নর্মাল আপনার কন্টার সেটা হচ্ছে কি ডিসকন্টিনিউয়েশন হবে। সো এটা হচ্ছে আপনার ডিসকন্টিনিউয়েশন মানে বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। নর্মাল যে কাউন্টার যে রেখা সেটা বন্ধ হয়ে যাবে। সো এই হলো আমাদের ডেফিনেশন চলে গেল ফ্র্যাকচারের। এখন আমরা দেখব হচ্ছে ফ্র্যাকচারের কজ। আমি হচ্ছে পয়েন্টগুলা বলে দিব, আপনারা হচ্ছে এখান থেকে হচ্ছে বুঝে নেবেন। আর আমি এটা বুঝাইলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে। আর এই কোয়েশ্চেনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ না, মানে এক্সামে কম আসছে অনেক। সো এই জন্য আমি জাস্ট আমি বলে দিই, আপনারা জাস্ট রিডিং দিয়ে নেবেন বা যারা নোট করবেন আপনারা বুঝতে পারবেন খুব সোজা। দেখেন আমি একটা এক্সাম্পল দিই, তারপরে চলে যাই। ডিউ টু ভায়োলেন্স অর ফোর্সেস, ভায়োলেন্স মানে সহিংসতা বা ফোর্সেস, এই সহিংসতা বা একটা ফোর্স, এটার মানে কি দেখেন। প্রথমে বলছে ডাইরেক্ট ভায়োলেন্স, দেখেন একটু হালকা পাতলা বলে দিই। দেখেন বোন ক্যান বি ফ্র্যাকচার্ড ডাইরেক্টলি অ্যাট দ্য পয়েন্ট হোয়ার আর ফোর্স, যেখানে ফোর্স করতেছি সেখানেই ওই ভায়োলেন্স ব্লো ইজ অ্যাপ্লাইড। ফর এক্সাম্পল কি বলছে, উদাহরণস্বরূপ ফ্র্যাকচার অফ দ্য স্কাল, অর্থাৎ মাথার যে বোনটা আমাদের স্কাল, হ্যাঁ, ক্যান অকার ইফ পার্সন হিট ডাইরেক্টলি হেড or fracture of the bones of legs if person run over by a car, the car while passes directly over the leg। ওই মনে করেন অ্যাক্সিডেন্টের কথা বলছে, যে আপনি গাড়ির সামনে গেছেন, আপনার পায়ে হচ্ছে ধাক্কা দিল, আপনি মাথায় ব্যথা পেলেন, এটা হচ্ছে আপনার ডাইরেক্ট ভায়োলেন্সের মধ্যে পড়লো। এইবার ইনডাইরেক্ট ভায়োলেন্স কি আছে দেখেন, এখানে বলছে the bone breaks some distance away from the areas where the force is violence, অর্থাৎ আমার আঘাত লাগছে এক জায়গায় কিন্তু আরেকটু দূরে গিয়ে আমার ফ্র্যাকচারটা হয়েছে, সেটা দেখেন কি বলছে। এক্সাম্পল হিসেবে এ ফ্র্যাকচার হিউমেরাস অর ক্লাভিকল মে বি কজড বাই পেশেন্ট ফলিং অন দ্য আউটস্ট্রেচ হ্যান্ড। সো দেখেন এটা আপনার ইনডাইরেক্ট ভায়োলেন্স, এখানে হ্যান্ডের কথা বলতেছে। মনে করেন আপনি এটা কেমনে বলবো, মনে করেন সাপোজ আপনি কোথাও পিচ্ছিল আছে, আপনি কাদায় স্লিপ করলেন, আপনার প্রেশারটা পায়ে পড়লো, কিন্তু আপনি হাত দিয়ে ঠেকাইতে গেলেন, আপনার কি হলো ক্লাভিকল বা হিউমারাসে ফ্র্যাকচার হয়ে গেল, এটা ইনডাইরেক্ট ফোর্স হইলো, ঠিক আছে। আচ্ছা, এবার মাসকুলার ভায়োলেন্স, এখানে কি বলা আছে এক্সাম্পলে দেখেন, সাডেন অ্যালং কন্ট্রাকশন extension group of muscle pull sharply patellar causing to it fracture। আচ্ছা, প্যাটেলাতে আমার যখন মাসেলে কোনো হবে তখন মাসেল কন্ট্রাকশনের কারণে যে ফ্র্যাকচারটা হবে তখন সেটাকে বলতেছি আমরা মাসকুলার ভায়োলেন্স। এবার ফোর্স অফ লিগামেন্ট, আমরা জানি একটা বোনের সাথে আর একটা বোন কি সংযুক্ত আছে, কিসের সাথে, লিগামেন্টের সাথে, তাই না। সো এই লিগামেন্টে যখন টান লাগবে, যে দেখেন ফোর্স অফ লিগামেন্ট, তখন যে ইয়াটা হবে, যে ফ্র্যাকচারটা হবে, তখন আমরা সেটা এই বলতেছি যে ফোর্স অফ লিগামেন্ট। এবার দেখেন প্রি ডিসপোজিং ফ্যাক্টরস,
প্রিডিসপোজিং ফ্যাক্টরস মানে হচ্ছে পূর্ব নির্ধারিত কারণ, আগে থেকেই। দেখেন কি বলছে, এক্সট্রিমস অফ এজ, কি বয়স বেশি। দেখেন ইট ইজ ফাউন্ড দ্যাট এ ভেরি ইয়ং অর ভেরি ওল্ড পারসন ভেরি লিটিল ভায়োলেন্স ইজ রিকোয়ার্ড টু কজ এ বোন টু ব্রেক। অর্থাৎ যাদের বয়স একদম কম, বাচ্চাদের ক্ষেত্রে দেখবেন পড়ে একটু উঁচু থেকে পড়লে হাত ভেঙে গেছে এরকম। এবং ওল্ড এজ, বয়স বাড়ার সাথে সাথে কিন্তু বোনের যে ডেন্সিটি এটাও কিন্তু কমে যায়, এবং ওল্ড এজের ক্ষেত্রেও তাই, যে একটু পরে টরে গেলে হাত টাত ভেঙে যায়, এটা বলতেছে। ঠিক আছে, এরপরে দেখেন যে ডিজিজ অফ বোন, কি বোনের ডিজিজ আছে, যেমন দেখেন অস্টিওমাইলাইটিস, টিউবারকুলোসিস, রিকেটস যেটা ভিটামিন ডি এর অভাবে হয়, তারপরে বোনের ক্যান্সার, মেটাস্টেটিক বোন ডিজিজ যেগুলা, ইনফ্লামেশন অফ বোন ম্যারোর ইনফ্লামেশন। এই হচ্ছে আমার ফ্র্যাকচারের কজগুলা চলে গেল। এখন আমরা দেখব হচ্ছে ক্লাসিফিকেশন অফ ফ্র্যাকচার বা টাইপস অফ ফ্র্যাকচার, যাই বলি না কেন এটা আপনাদের একবার আসছে অগাস্টে, যে 22 সালে যে ফাইনাল পরীক্ষাটা হয়েছে ফার্স্ট ইয়ার ফান্ডামেন্টাল, সেখানে কিন্তু আপনাদের এটা আসছে। ঠিক আছে, সো ক্লাসিফিকেশনটা দেখেন কি বলা আছে ক্লাসিফিকেশনের মধ্যে। প্রথমে দেখেন বলছে এটিওলজিক্যাল ক্লাসিফিকেশন, কারণের উপর ভিত্তি করে, যে কেন ভাঙতেছে সেইটার উপর ভিত্তি করে তিনটা ভাগ করছে। দেখেন ট্রমাটিক ফ্র্যাকচার, যেই কোনো ইনজুরি বা পড়ে যাওয়া, সেটা প্যাথোলজিক্যাল, ডিজিজ রিলেটেড, স্ট্রেস ডিউ টু মাল্টিপল ট্রমা অ্যাট দ্য সেম সাইট। এইটা স্ট্রেস ফ্র্যাকচার কোনটা, আপনার হাত একবার ভাঙছে, তো পরের বার কি হলো, আবার একটু আঘাত লাগছে বা একটু ভারী কিছু কোনো কাজ করছেন, আবার ওইখানে ফাটল ধরলো, সেটা অর্থাৎ রিপিট, এক জায়গায় আগে প্রবলেম ভেঙে গেছিল আবার সেখান থেকে ভাঙলো, সেটাকে আমরা স্ট্রেস ফ্র্যাকচার বলবো। ঠিক আছে, স্ট্রেস ফ্র্যাকচার। এরপরে আমার এক্সটেরিয়র কমিউনিকেশন, অর্থাৎ আমার এটা হচ্ছে আপনার সোজা বাংলায় হচ্ছে আমার যে ওপেন ফ্র্যাকচার, সেই বোনের সাথে এয়ার কন্ট্যাক্ট থাকবে, অর্থাৎ আমার স্কিনটা ছিদ্র করে আমার বোনটা বা হাড়টা হচ্ছে বাইরে চলে আসবে, এয়ার কন্ট্যাক্ট। দেখেন সিম্পল ফ্র্যাকচারের আরেক নাম হচ্ছে ক্লোজ ফ্র্যাকচার। দেখেন এইখানেও একই কথা বলা আছে যে দ্য ফ্র্যাকচার হুইচ ইজ নট কমিউনিকেট উইথ এক্সটার্নাল এয়ার, আমার যে এক্সটার্নাল এয়ার আছে, বাতাস আছে, সেখানে আপনার করবে না, মানে আসবে না। এখন এই ফ্র্যাকচারের ক্ষেত্রে কিন্তু অস্টিওমাইলাইটিস হওয়ার চান্সটা নাই। এরপরে দেখেন এটা হচ্ছে আপনার এই যে দেখেন এখানে বলা আছে আউন্ড অর স্কিন অর সফট টিস্যু ভেদ করে চলে আসছে। আমরা এটা ছবি দিয়ে দেখলে আরো সুন্দর বুঝতে পারি। দেখেন ক্লোজ ফ্র্যাকচার, আমার স্কিনের মধ্যেই হাড়টা ভাঙছে, দেখেন আমার স্কিনের মধ্যেই বোনটাও থেকে গেছে এবং ওই যে ভেঙে গেছে গেল, এটা ক্লোজ বলতেছি। বা সিম্পল ওপেন ফ্র্যাকচার আরেক নাম হচ্ছে কম্পাউন্ড ফ্র্যাকচার। দেখেন এখানে বোনটা ভেঙে গেছে এবং এই বোনটা আপনার স্কিনটা ভেদ করে বাইরে চলে আসছে, অর্থাৎ আপনার মানে সোজা বাংলায় যদি বলি, এই বোনটা অর্থাৎ হাড়ে বাতাস লাগতেছে বাইরের পরিবেশে, তাই না, আমরা যেটা ডেফিনিশনে দেখলাম, এইটা হচ্ছে আপনার ওপেন ফ্র্যাকচার। ঠিক আছে, আরও কিছু কজ আছে, আরও কিছু ক্লাসিফিকেশন আছে, যেমন ইনভলভমেন্ট অফ ভাইটাল স্ট্রাকচার, আপনার এই স্ট্রাকচার, আপনার ভাইটাল স্ট্রাকচারগুলা এই ফ্র্যাকচারের সাথে ইনভলভ হচ্ছে কিনা সেটা। সিম্পল ফ্র্যাকচার, কমপ্লিকেটেড ফ্র্যাকচার। সিম্পল ফ্র্যাকচারে কি বলছে, আপনার ইনজুরি বা ভাইটাল অর্গানে ইনজুরি হবে না, ওই নার্ভ ড্যামেজ হবে না, ভেসেল ড্যামেজ হবে না, এইগুলা। আর কমপ্লিকেটেডে কি বলছে দেখেন, ভেসেলস, নার্ভ, ভাইটাল অর্গান ডিউরিং ইনিশিয়াল ইনজুরি। অর্থাৎ এই কমপ্লিকেটেড ফ্র্যাকচারের ক্ষেত্রে কিন্তু আপনার ভাইটাল অর্গানগুলা বা আপনার ভাইটাল যে স্ট্রাকচারগুলো আছে সেইগুলা কিন্তু ইনভলভ হবে। আরও আমি ক্লাসিফিকেশন দেখাই, ট্রান্সভার্স ফ্র্যাকচার, অবলিক ফ্র্যাকচার, স্পাইরাল ফ্র্যাকচার। ট্রান্সভার্স ফ্র্যাকচার মানে হচ্ছে আপনার কি বলবো, আড়াআড়ি। হ্যাঁ, মনে করেন এই যে এই কলমটা আছে, আমি ছবি দিয়ে দেখাই তাহলে সুন্দর হবে। এই যে ট্রান্সভার্স, হ্যাঁ, মাঝ বরাবর যে ফ্র্যাকচারটা হইলো, এই যে মাঝখান দিয়ে ফাটল ধরছে, ঠিক আছে, এইটা ট্রান্সভার্স। এরপরে কি আছে, অবলিক। ঠিক আছে, আচ্ছা, অবলিক দেখেন এই যে মানে একদম ক্রস, ঠিক আছে, স্ল্যাশ যেমন না, স্ল্যাশ, সেই স্ল্যাশের মতো এইরকম, এটা হচ্ছে আপনার অবলিক। ঠিক আছে, এরপরে স্পাইরাল। আচ্ছা, স্পাইরালটা দেখেন এই যে এক জায়গা দিয়েই ভাঙছে কিন্তু মাঝখানে একটু জোড়া লেগে আছে। ঠিক আছে, দেখেন সুন্দর করে দেখলে বুঝতে পারবেন স্পাইরাল। আর এর চেয়েও যদি আপনারা না দেখতে পারেন, কাইন্ডলি একটু গুগলে গিয়ে সার্চ করলে হবে যে স্পাইরাল ফ্র্যাকচার। আপনারা যদি না বুঝতে পারেন এটা এই ছবি থেকে,
তাহলে গিয়ে একটু দেখে নিলেই হবে। দেখেন স্পাইরাল ফ্র্যাকচার উপর দিয়ে একটু ভাঙছে, নিচ দিয়ে একটু ভাঙছে, তবে মাঝখানে একটু জোড়া লেগে আছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আছে কি ডিপ্রেস ফ্র্যাকচার। ডিপ্রেস ফ্র্যাকচার আমি ছবি দিয়ে দেখাই দিই, মানে ফাটল ধরছে বা একটু ডেবে গেছে। দেখেন একটা স্কাল ফ্র্যাকচার, এটা হচ্ছে আপনার ডিপ্রেস ফ্র্যাকচার, ঠিক আছে। এই যে দেখেন ছবিটা সুন্দরভাবে, ডিপ্রেস ফ্র্যাকচার বলতেছি আমরা এইটাকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে কম্প্রেসড ফ্র্যাকচার। কম্প্রেসড অর্থাৎ চাপ লাগার কারণে যে ফ্র্যাকচারটা হচ্ছে সেটা, এটা হচ্ছে আমাদের ভার্টিব্রাতে হয় সেটা। দেখেন এই যে দেখা যাচ্ছে কম্প্রেস ফ্র্যাকচার, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কম্প্রেস ফ্র্যাকচার। তো আমরা এটা কম্প্রেস ফ্র্যাকচারটা দেখলাম। আচ্ছা, এরপরে আমার বলতেছে ক্যাপসুল ইনভলভমেন্ট আছে কিনা, ঠিক আছে। ক্যাপসুল অর্থাৎ ইন্ট্রাক্যাপসুলার, এক্সট্রা ক্যাপসুলার। এখানে জয়েন্ট ক্যাপসুল আছে আমার, ঠিক আছে। জয়েন্ট ক্যাপসুলের মধ্যে যদি আমার যদি জয়েন্টের মধ্যে বোনটা ভাঙে সেক্ষেত্রে আমি বলবো ইন্ট্রাসেলুলার। ইন্ট্রা মানে ভিতরে, আর ক্যাপসুল মানে তো জয়েন্ট বোঝাচ্ছে এখানে। তো জয়েন্টের মধ্যে যখন আমার কোনো ফ্র্যাকচার হবে কোনো বোনের, তখন আমি বলবো ইন্ট্রাক্যাপসুলার। এবং এক্সট্রা ক্যাপসুলার কোনটা, দেখেন আউটসাইড অফ দ্য জয়েন্ট ক্যাপসুল গেল। এরপরে আর একটা কি বলছে, কর্টিক্যাল। কর্টিক্যাল ইনভলভমেন্ট অফ বোন, আমার বোনের যে কর্টেক্স আছে সেইটার ইনভলভমেন্ট হচ্ছে কিনা। দেখেন প্রথমে আছে কমপ্লিট ফ্র্যাকচার, ফ্র্যাকচার অফ বোথ সাইড অফ কর্টেক্স, ঠিক আছে। আমার দুইটা সাইডেই হচ্ছে কর্টেক্সের দুইটা সাইডেই আমার হচ্ছে ফ্র্যাকচার হচ্ছে, কমপ্লিট ফ্র্যাকচার যেটা, ঠিক আছে। আরেকটা বলছে কি গ্রিন স্টিক। গ্রিন স্টিক ছবিটা দেখেন সাইড দিয়ে ফাটল ধরছে, দেখছেন এই যে এই ছবিটা গ্রিন স্টিক। দেখেন কি বলছে, অন সাইড অফ দ্য কর্টেক্স, আমার কর্টেক্সের একটা সাইড, আর এইখানে কমপ্লিট হচ্ছে দুইটা সাইড, হ্যাঁ বোথ সাইড, এই সাইডেও হবে এই সাইডেও হবে কমপ্লিটের ক্ষেত্রে, আর গ্রিন স্টিকের ক্ষেত্রে হলো একটা সাইড, ঠিক আছে। আচ্ছা, সো এই পর্যন্তই হচ্ছে আমাদের ফ্র্যাকচারের ক্লাসিফিকেশনটা আমরা দেখে ফেললাম। এখন দেখেন আমরা দেখব হচ্ছে ক্লিনিক্যাল ফিচার, সাইন সিমটম বা ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন অফ ফ্র্যাকচার। এখানে বলা আছে কি দেখেন, আমরা খুব সহজে এবং এগুলা বুঝে পড়তে হবে যে আমার হাত ভেঙে গেলে বা প্লাস্টার করা থাকলে, মানে আপনার কোথাও পড়ে গেলে, কোথাও বোন ফ্র্যাকচার হলে আপনার কি কি সমস্যা দেখা দিতে পারে। দেখেন দেয়ার ইজ ডেফিনিট হিস্টোরি অফ ডাইরেক্ট অর ইনডাইরেক্ট ট্রমা। কোথাও একটা ট্রমা থাকবে, মানে বলবে যে আমি পড়ে গেছি বা কেউ আঘাত করছে, এরকম একটা হিস্টোরি দেবে, পেশেন্ট বলবে আমাকে। এক্সেপ্ট প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার অর্থাৎ ডিজিজ রিলেটেড বাদে যেগুলো আমরা শুনবো যে কোনো একটা ভায়োলেন্স হয়েছে বা পড়ে গেছে বা কেউ মারছে, এই জন্য। সিভিয়ার পেইন অ্যাট দ্য সাইট অফ ফ্র্যাকচার, যেখানে ফ্র্যাকচার হয়েছে, যেখানে ভেঙে গেছে সেখানে কি ব্যথা হবে। দ্য এরিয়া মে বি টেন্ডার, দ্য এরিয়া ইজ টেন্ডার অর সোয়ালোয়েন। টেন্ডার মানে কি, আমরা অনেকবার বলছি, আগেও ক্লাসে পড়াইছি, টেন্ডার মানে কি চাপ দিলে ব্যথা লাগা, এটাই হচ্ছে টেন্ডারনেস। তো ওই এরিয়াতে আপনি চাপ দিলে তো ব্যথা পাবেই, যেহেতু ভেঙে গেছে। সোয়ালোয়েন অর্থাৎ ফুলে যাবে ওই জায়গাটা। 4 নাম্বার পয়েন্ট, পেশেন্ট মে বি আনএবল টু মুভ দ্য এফেক্টেড পার্ট। ওই যে মনে করেন হাতে ফ্র্যাকচার হয়েছে, সে হাতটা নাড়াচাড়া করতে পারতেছে না, এই জন্য আনএবল মানে অক্ষম, সে এফেক্টেড পার্টটা নড়াচড়া করতে, মুভ করতে পারবে না, নাড়াচড়া করতে অক্ষম। ডিফর্মিটি অ্যাট দ্য ফ্র্যাকচার সাইড, অর্থাৎ আমার যে অ্যানাটমিক্যাল স্ট্রাকচার সেটা ডিফর্ম হয়ে যাবে, অ্যানাটমিক্যাল স্ট্রাকচারটা আমার থাকবে না। ডিফর্মিটি অর্থাৎ এই যে দেখেন সুন্দরভাবে লেখা আছে বিকলাঙ্গ বা অঙ্গ বিকৃতি, ঠিক আছে। আচ্ছা, অ্যাবডোমিনাল মুভমেন্ট, অ্যাবনর্মাল মুভমেন্ট অফ দ্য ফ্র্যাকচার সাইড উইথ এ বনি ক্রিপিটাস, অর্থাৎ আপনার ওই অ্যাবনর্মাল মুভমেন্ট হবে। বনি ক্রিপিটাস মানে হচ্ছে শব্দ হবে একটা, আপনি যদি দেখা যাচ্ছে হাতে শব্দ করলেন, দুইটা বোন একসাথে হচ্ছে লাগতেছে, সো এরকম একটা সাউন্ড হবে, মানে অ্যাবনর্মাল একটা সাউন্ড, সেটাকে বলতেছি আমরা বনি ক্রিপিটাস, ঠিক আছে। আচ্ছা, 7 নাম্বারটা কি, 7 নাম্বারে বলতেছে দেয়ার উইল বি লস অফ ফাংশন অ্যান্ড পাওয়ার ইন দ্য এফেক্টেড এরিয়া। ওই যেখানে আপনার ফ্র্যাকচারটা হয়েছে সেখানে ফাংশন লস তো হবেই, ঠিকঠাক কিছু করতে পারবে না, ফুলে যাবে, এবং পাওয়ার ওখানে শক্তিও পাবে না, ঠিক আছে। দেয়ার মে বি হ্যামোরেজ, রক্তক্ষরণ তো হবেই ভেঙে গেলে, এবং সব ক্ষেত্রে না, ওপেন ফ্র্যাকচারে মাস্ট এটা হবে। দেয়ার মে বি শক ডিউ টু এক্সেসিভ হ্যামোরেজ, যদি বেশি ব্লিডিং হয় বা হ্যামোরেজ হয় তখন পেশেন্ট শকে চলে যেতে পারে। এক্সরে উইল বি কনফার্ম দ্য ফ্র্যাকচার লাইন। ফ্র্যাকচার লাইন আমরা কিভাবে কনফার্ম করতে পারি, এক্সরের সাহায্যে, ঠিক আছে।
এখন আমরা দেখি যে এইম অফ ফার্স্ট এইড ট্রিটমেন্ট অফ ফর ফ্র্যাকচার, কি কি এইম আছে আমাদের, কি কি লক্ষ্য আছে আমরা দেখি ট্রিটমেন্টের ক্ষেত্রে ফ্র্যাকচার পেশেন্ট। টু প্রিভেন্ট এ সিম্পল ফ্র্যাকচার বিকাম এ কমপ্লিকেটেড ফ্র্যাকচার, অর্থাৎ একটা ফ্র্যাকচার সিম্পলে আছে এবং ওইটা যেন আরও বেশি না হয়ে কমপ্লিকেটেড ফ্র্যাকচার না হয়ে যায়, সেটা আমরা এই জন্য আমরা এটা করব, ট্রিটমেন্টটা দিব। 2 নাম্বার, টু রিডিউস পেইন, ব্যথা কমানোর জন্য, অ্যান্ড মেক পেশেন্ট ফর কমফর্টেবল, তাকে কমফর্ট দেওয়ার জন্য। টু অ্যারেঞ্জ দ্য ট্রান্সপোর্টেশন অফ দ্য পেশেন্ট টু হসপিটাল অ্যাজ কুইকলি, আমরা পেশেন্টকে দ্রুত হসপিটালে নেওয়ার জন্য, যে অ্যাজ পসিবল ফর অ্যান এক্সরে করার জন্য, অ্যান্ড এসেনশিয়াল ট্রিটমেন্ট। সো আমাদের এইগুলা হচ্ছে এইম অর ফার্স্ট এইড ট্রিটমেন্ট অফ ফ্র্যাকচার পেশেন্ট। এখন আমরা দেখব ম্যানেজমেন্ট অফ ফ্র্যাকচার, আমরা কিভাবে পেশেন্ট ম্যানেজ করতে পারি ফ্র্যাকচার পেশেন্ট। দেখেন, প্রথমে বলা আছে রিস্টোরেশন, অর্থাৎ রিস্টোরেশন অফ দ্য নর্মাল অ্যানাটমি। ওই যে বললাম আমার স্ট্রাকচারটাই তো চেঞ্জ হয়ে গেল। সো আমরা এটা মানে হচ্ছে আপনার বোনটা সরে যায় না, প্রথমে বোনটা আমার আগের জায়গায় ফেরত নিয়ে যাইতে হবে, তারপরে যদি প্লাস্টার করি সেটা আমার আগের জায়গায় তো আগে নিতে হবে সেইটা। রিডাকশন, ইট মে বি ওপেন অর ক্লোজ। সো মনে করেন আমার এই দুইটা বোন এইরকম ছিল, সো এইটা ভেঙে গিয়ে এরকম হয়ে গেছে, তো আমার এই বোনটা টান দিয়ে এইভাবে লাগায় তারপরে প্লাস্টার করা লাগবে, তাই না? সো এটাই বলতেছে, এই যে এরকম ছিল এটাকে টান দিয়ে এখানে আনা, এটাকে বলে রিডাকশন, ঠিক আছে? সো এটা ওপেনও হইতে পারে ক্লোজও হইতে পারে। আমি ওপেন যেগুলো হচ্ছে সার্জারি করে তারপরে আপনার করা লাগবে, এবং ক্লোজ যেগুলো অর্থাৎ আপনার স্কিনের মধ্যেই যে ফ্র্যাকচারগুলো হয়েছে, আমরা ওপেন ফ্র্যাকচার ক্লোজ ফ্র্যাকচার ছবির সাহায্যে দেখলাম যে ওপেন ফ্র্যাকচার হচ্ছে বাইরে এআরএস সংস্পর্শে আসবে, তাই না? সো সেক্ষেত্রে আমার ম্যাক্সিমাম সার্জারিরই দরকার হয়, স্কিন তো ওখানে আপনার স্কিনটা ভেদ করে চলে আসছে। সো এইটা ইমোবিলাইজেশন মানে হচ্ছে আপনার পেশেন্ট যাতে ওই পার্টটা নড়াচড়া না করতে পারে সেইটার ব্যবস্থা করা, অনড় থাকা, হ্যাঁ, ইমোবিলাইজেশন, সে যাতে নড়াইতে না পারে সেই ব্যবস্থা করা। তাহলে কিসের মাধ্যমে? প্লাস্টার, কাস্ট, ইন্টারনাল ফিক্সেশন। ইন্টারনাল ফিক্সেশন মনে করেন যে আপনি প্লেট লাগাইতে পারেন, স্ক্রু লাগাইতে পারেন, তারপরে বলে না যে রড লাগাই দিছে, রড লাগাইতে পারেন, ঠিক আছে, এই সমস্ত জিনিসপত্র। তারপর অ্যাবসলিউট রেস্ট অফ দ্য এফেক্টেড পার্ট, ওই এফেক্টেড পার্ট যেখানে ভাঙছে সেখানে রেস্টে থাকবে। এরপরে 2 নাম্বারে রিলিভ পেইন বাই, আমি ব্যথা তো থাকবেই ওখানে, কিভাবে কমাবো? অ্যানালজেসিক, ব্যথানাশক দিয়ে, কিটোরোলাক আছে, আইবুপ্রোফেন আছে, এইগুলা। স্যাডেটিভস, ঘুম যাতে হয়, যেমন প্যাথেডিন, তাই না, এইগুলা। ইনজুরি ম্যানেজমেন্ট কিভাবে? দেখেন, প্রপার টয়লেটিং অফ দ্য আউন্ড, অর্থাৎ আমার যেখানে ক্ষত, যেখানে ফ্র্যাকচার, ওপেন ফ্র্যাকচারের ক্ষেত্রে প্রপার টয়লেটিং বলতে কি, ওখানে যদি কোনো সিক্রেশন থাকে আমি সেটা ঠিকঠাক মতো পরিষ্কার করবো, ওই ড্রেসিংয়ের মতো, যে একটা সিক্রেশন আসছে আমি সুন্দর করে মুছে দিলাম, ক্লিন রাখবো, ড্রাই রাখার চেষ্টা করব সেটা। রিমুভাল অফ ডেড টিস্যু, দেখবেন যে ফ্র্যাকচার হলে কোনো জায়গা হচ্ছে ওপেন ফ্র্যাকচারের ক্ষেত্রে স্কিনটা একবারে ড্যামেজ হয়ে গেছে, ও আর জোড়া লাগা সম্ভব না, তাহলে আমার ডেড টিস্যুটা কেটে বাদ দেওয়া লাগবে, তারপরে আমি সেলাই দিয়ে লাগাই দিব, তাই না? উইন্ডোজ অফ দ্য ইনজুর্ড এরিয়া, উইন্ডোজ অফ দ্য ইনজুর্ড এরিয়া অর্থাৎ খোলা যে ফ্র্যাকচার, ওপেন ফ্র্যাকচারের কথা বলছে মূলত। অ্যান্ড রেগুলার ড্রেসিং, আমার ওপেন ফ্র্যাকচারের ক্ষেত্রে রেগুলার ড্রেসিং করা লাগবে ইফ নেসেসারি। অ্যান্টিটক্সিক অর টক্সোইড অ্যাগেইনস্ট গ্যাস গ্যাংগ্রিন, ঠিক আছে, অর্থাৎ আমার কোনো টিস্যু যদি গ্যাংগ্রিন হয়ে যায়, পচন যেটা, এবং টিটেনাস যদি হয়, দেখবেন যে রোড অ্যাক্সিডেন্ট করে আসলে ব্যথা পাইলে একটা টিটেনাস দিয়ে দেয়, কারণ রোড সাইডে বা ধুলাবালিতে কিন্তু ক্লোস্ট্রিডিয়াম বটুলিনাম থাকে, যেটা কি টিটেনাস কজ করে। এই জন্য আমরা টক্সয়েড দিয়ে দেই আইএম, ঠিক আছে, 2 হাতে 2টা। সো এটাই বলতেছে। তারপরে দেখেন ব্লাড ট্রান্সফিউশন ইফ নিডেড, ওপেন ফ্র্যাকচারের ক্ষেত্রে প্রচুর পরিমাণে ব্লিডিং হয়, সো আমার ব্লাড ট্রান্সফিউশন, ব্লাড দেওয়া লাগতে পারে। ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক টু প্রিভেন্ট সেকেন্ডারি ইনফেকশন, আমি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিকগুলো দিব যেন তার পরবর্তীতে সেকেন্ডারি কোনো ইনফেকশন না হয়। আমি ভাইটাল সাইনগুলো চেক করব, পালস, টেম্পারেচার, ব্লাড প্রেশার, রেসপিরেশন, এগুলা, এবং সেটা চার্টে নোট করে রাখবো। প্রোভাইড নিউট্রিশনাল ডায়েট ফর রাউন্ড হিলিং, আমি ওইটা যেন ঠিকঠাক মতো ঘাটা শুকায় যায়, যেমন যদি কোনো ইয়াত হয় আমার স্কিনে যেমন হয়, আমি ঘা শুকানোর ক্ষেত্রে কি বলে, আমরা একটা সিবিট খান, একটু লেবু খান, একটু মালটা খান, মানে ভিটামিন সি জাতীয় যে খাবারগুলো আছে এগুলো আমরা জানি যে ক্ষত চিহ্ন বা কোনো ঘা শুকাইতে সাহায্য করে এগুলো, তাই না? সো আমার সেই
নিউট্রিশনাল ডায়েটও দিতে হবে এবং এই ধরনের খাবারও কিন্তু আমার অ্যাড করতে হবে। ডেইলি স্পঞ্জিং অ্যান্ড ব্যাক কেয়ার। ডেইলি স্পঞ্জিং মানে হচ্ছে আপনার ওই যে পেশেন্টকে হচ্ছে ভিজা কোনো কাপড় দিয়ে হচ্ছে মোছাই দিতে হবে, স্পঞ্জ বাথ যেটা সেটা, এবং ব্যাক কেয়ার। সে পিছনে হচ্ছে শুয়ে থাকে, যেহেতু ফ্র্যাকচার হয়ে গেলে কিন্তু 1-1.5 মাস আপনার শুয়ে থাকা লাগে, সো আপনার ব্যাকে অর্থাৎ পিছনে পিঠে কেয়ার দিতে হবে, পজিশন চেঞ্জ করে দিতে হবে। তারপরে ভিজা একটা গামছা দিয়ে মনে করেন পিঠটা মোছাই দিলেন, 2 ঘন্টা পর পর পজিশন চেঞ্জ করলেন, ডান কাত হয়ে শুইলো একবার, একটু বাম কাত হয়ে শুইলো, এগুলা। মেন্টাল সাপোর্ট, তাকে মানসিকভাবে আমরা সাপোর্ট দিব যে না এটা ঠিক হয়ে যাবে, এটা কোনো ব্যাপার না, এরকম আর কি। 8 নাম্বার প্যাসিভ মুভমেন্ট অফ দ্য লিমস ইফ নেসেসারি। যদি ডাক্তার বলে যে তোমার 20 দিন হয়ে গেছে, তুমি একটু হাঁটো, তাহলে তোমার জন্য ভালো, তো মুভমেন্ট তুমি করবা আস্তে আস্তে, এইটা। হেলথ এডুকেশন রিগার্ডিং, আমি স্বাস্থ্য সম্পর্কে তাকে শিখাবো, কি সম্পর্কে? পার্সোনাল হাইজিন সম্পর্কে, সে কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারে। অ্যান্ড প্রিভেনশন অফ ইনফেকশন, সে কীভাবে ইনফেকশনটা প্রিভেন্ট করতে পারে সেটা। তারপরে দেখেন সিমটোমেটিক ট্রিটমেন্ট শুড বি গিভেন, তার যে সিমটম সেই অনুযায়ী আমরা ট্রিটমেন্ট দেবো। সিমটোমেটিক ট্রিটমেন্ট কি? ব্যথা পাচ্ছে, অ্যানালজেসিস দিলাম, এই ধরনের আর কি, তার যে সিমটম সেই অনুযায়ী আমি ট্রিটমেন্ট দিব। এখন আমার দেখেন প্রিন্সিপালস কি কি আছে। জেনারেল প্রিন্সিপালস অফ ফার্স্ট এইড ট্রিটমেন্ট ফর অল ফ্র্যাকচার পেশেন্ট। আমার কোন নীতি অনুসরণ করে আমি ফার্স্ট এইড ট্রিটমেন্টটা দেবো? প্রথমে পজিশন, আমার নির্দিষ্ট একটা পজিশন লাগবে, ওই পজিশনে রাখবো। টু প্রিভেন্ট ইনফেকশন, টু স্টপ হ্যামোরেজ, হ্যামোরেজ প্রিভেন্ট করার জন্য। ট্রিট ফর শক, ইমোবিলাইজেশন অর্থাৎ নিশ্চল করা, যেন সে না নাড়াইতে পারে, যে দেখলাম প্লাস্টার কাস্ট এগুলা দিয়ে। এবং ফ্র্যাকচার ম্যানেজমেন্টের মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ইমোবিলাইজেশন, সে যাতে না নাড়াইতে পারে। একটা জায়গা ভাঙা জায়গা যদি বারবার নাড়ায় তাহলে তার সেখানে ঠিক হওয়ার কোনো সম্ভাবনাই নেই, তাহলে এইটা ঠিক আছে। এখন আমার দেখেন এখানে বলতেছে কমপ্লিকেশন। আমার হচ্ছে কমপ্লিকেশন 3টা পার্ট আমরা ভাগ করছি। প্রথম হচ্ছে ইমিডিয়েট কমপ্লিকেশন, অর্থাৎ সাথে সাথে ফ্র্যাকচার হওয়ার সাথে সাথে কোন কমপ্লিকেশনগুলো হবে? স্কিন ল্যাসারেশন, স্কিনে একটা ক্ষত হবে, ব্লিডিং, হ্যামোরেজ হবে, ওপেন ফ্র্যাকচার, ইনজুরি হয়ে যাবে, যেহেতু একটা বোন ভেঙে গেছে, মাসেল, টেন্ডন, ভেসেল, সব টিস্যু, ভিসেরা, ঠিক আছে এইগুলা। এরপর জেনারেল আর রিমোট কমপ্লিকেশন, পেশেন্ট শকে চলে যেতে পারে। মাল্টিপল অর্গান সিস্টেম ফেল, অর্থাৎ 2 বা তার চেয়ে বেশি অর্গান ফেল করতে পারে, কিডনিও ফেল করতে পারে, ঠিক আছে, লিভারও ফেল করতে পারে। এটা হচ্ছে ব্লিডিং, শক যখন হবে তখন, শকের কারণে এটা হওয়ার চান্স বেশি। এরপরে দেখেন আর্লি বা লো, এবার আর্লির মধ্যে দেখেন লোকাল কমপ্লিকেশন। আর্লি এবার 2টা আমরা ভাগ করছি, যে আর্লির মধ্যে হচ্ছে লোকাল আর একটা হচ্ছে দেখেন জেনারেল। তো লোকাল কমপ্লিকেশনের মধ্যে দেখেন স্কিনে ইনফেকশন হবে, নেক্রোসিস অর্থাৎ কোনো হাড়ের কোনো অংশ পচে যাবে, হ্যাঁ নেক্রোসিস এইটা, এবং গ্যাংগ্রিন, ওই গ্যাংগ্রিন মানেও পচন। তারপর আছে ভেসেলস, ভেসেলসে কি সমস্যা হবে? ভলকম্যানস ইস্কেমিয়া, ঠিক আছে। ভলকম্যানস ইস্কেমিয়া হচ্ছে আপনার ভেসেলে যখন আপনার পর্যাপ্ত পরিমাণে আপনার ব্লাড তো থাকবে না, তখন হচ্ছে ভলকম্যান ইস্কেমিয়া বলে, পর্যাপ্ত পরিমাণে ব্লাড পাবেন, অক্সিজেনেটেড ব্লাড, সেটা। এরপর আছে ভলকম্যান ইস্কেমিয়া কন্ট্রাকচার, এটা হচ্ছে আপনার হাতটা হচ্ছে কন্ট্রাকচার হয়ে যাবে, অর্থাৎ বাঁকায় যাবে। আমি ছবি দিয়ে দেখাই দিই ভলকম্যানস ইস্কেমিয়া, দেখেন হাতটা কেমন বাঁকায় গেছে। সো এইটা হচ্ছে আপনার ভলকম্যানস ইস্কেমিয়া, এরকম বাঁকায় যাবে সেটা। তারপরে আছে ভেনাস থ্রম্বোসিস, আপনার ভেইনের মধ্যে হচ্ছে ব্লাড ক্লট হয়ে যাবে, ঠিক আছে, সেইটা হচ্ছে থ্রোম্বাস ফর্মেশন হয়ে যাবে, যে ব্লাড ক্লট হয়ে যাবে, রক্ত জমাট বেঁধে যাবে সেটা। জয়েন্ট ইনফেকশন, যেটার আরেক নাম সেপটিক আর্থ্রাইটিস। বোন ইনফেকশন, ফ্র্যাকচার সাইট যেখানে আছে সেখানে ইনফেকশন হবে। অ্যাকিউট কম্পার্টমেন্ট সিনড্রোম, ঠিক আছে। আচ্ছা, অ্যাকিউট কম্পার্টমেন্ট সিনড্রোম হচ্ছে যখন হচ্ছে প্রেশার বেড়ে যায় একটা ক্লোজ ওস্টিওফ্যাসিয়াল কম্পার্টমেন্টের মধ্যে, আপনার প্রেশার বাড়ে এবং এইটার কারণে লোকাল সার্কুলেশনটা কমে যায় কিন্তু, ঠিক আছে। সো ওইটাকে আমরা বলতেছি অ্যাকিউট কম্পার্টমেন্ট সিনড্রোম। এবং গ্যাস গ্যাংগ্রিন দেখেন কোনো অংশের মৃত্যু বা ক্ষয়, সুন্দর করে লেখা আছে। জেনারেল, জেনারেল রিমোট কমপ্লিকেশনের মধ্যে আছে টিটেনাস, এটা হতে পারে, এই জন্য আমরা বললাম যে টিটেনাসের আইএম দিয়ে দিব। পালমোনারি অ্যাম্বোলিজম, এটা কি? পালমোনারি অ্যাম্বোলিজম হচ্ছে আপনার আর্টারি ব্লক হয়ে যায়, হ্যাঁ আর্টারি ব্লক হয়ে যায় লাংসে,
কোনো একটা কারণে লাংসের আর্টারি যখন ব্লক হয়ে যায় তখন আমরা সেটাকে বলবো পালমোনারি এম্বোলিজম। নিউমোনিয়া, নিউমোনিয়া কি একটা ইনফ্লামেটরি কন্ডিশন কিসের, লাংসের, যেটা কোথায় এফেক্ট করতে পারে, স্মল স্যাক যেটা অ্যালভিওলাই আমরা বলি সেটাতে এফেক্ট করে, তাই না? আচ্ছা, ফ্যাট এম্বোলিজম দেখেন জমাট বাঁধা বা কুণ্ডলীর আকার ধারণ করা, এটা হচ্ছে এটা ফ্যাট এম্বোলিজম জিনিসটা কি, এটা হচ্ছে আপনার হওয়ার কারণ হচ্ছে যখন ফ্যাট হচ্ছে আপনার ব্লাড স্টিমের মধ্যে ঢুকে যায়, মানে রক্ত প্রবাহের মধ্যে ফ্যাট ঢুকে যায়, তখন এটা হয়, ঠিক আছে? ফ্যাট এম্বোলিজম, ফ্যাট ব্লাডের মধ্যে জমা হয়ে যায়। এরপর ডেলিরিয়াম ট্রিমেন্স, ডেলিরিয়াম ট্রিমেন্স মানে হচ্ছে আপনার কি বলে প্রলাপ বকা, ঠিক আছে, বা এইরকম টাইপের। সো এটা হচ্ছে ডেলিরিয়াম ট্রিমেন্স। এবার লেট কমপ্লিকেশন, লেটে কি কি কমপ্লিকেশন হয় দেখেন, দেরিতে বোন ম্যাল ইউনিয়ন, ম্যাল ইউনিয়ন কি ঠিকঠাক মতো জোড়া লাগে নাই, নন ইউনিয়ন জোড়াই লাগে নাই, ডিলেড ইউনিয়ন দেরিতে জোড়া লাগছে, অ্যাভাসকুলার নেক্রোসিস ভ্যাসেল যেখানে আছে সেখানে নেক্রোসিস অর্থাৎ সেল ডেথ হয়ে গেছে সেটা। এরপর গ্রোথ রিটার্ডেশন অর্থাৎ বাধাগ্রস্ত হচ্ছে, গ্রোথ বাধাগ্রস্ত হচ্ছে, পোস্ট ট্রমাটিক অস্টিওপোরোসিস, ঠিক আছে, পোস্ট ট্রমাটিক অস্টিওপোরোসিস সেটা হচ্ছে আপনার, এইটা হচ্ছে আপনার স্কেলিটাল ইন্ট্রিগিটি, ঠিক আছে, আপনার স্কেলিটাল ইন্ট্রিগিটি যেটা সেটা কমে যায়। আচ্ছা, এরপরে রিফ্র্যাকচার অর্থাৎ যেখানে ভেঙে গেছে ওখানে আবার ভাঙছে, মানে মানে অ্যাগেইন ফ্র্যাকচার। হ্যাঁ, ক্রনিক অস্টিওমাইলিটিস, ক্রনিক অস্টিওমাইলিটিস হচ্ছে বোন ইনফেকশন, ঠিক আছে, বোন ইনফেকশনের আরেক নাম হচ্ছে অস্টিওমাইলিটিস, এটা দীর্ঘদিন, অস্টিও আর্থ্রাইটিস, জয়েন্ট ইনফ্লামেশন, ঠিক আছে। এরপরে পারসিস্টেন্ট জয়েন্ট স্টিফিনেস অর্থাৎ আপনি জয়েন্ট যেটা আছে আমি জয়েন্টের কারণে কিন্তু হাতটা মুভ করতে পারতেছি বা ঘুরাইতে পারতেছি, ওই জয়েন্টটা শক্ত হয়ে যাবে, এটা ডিফর্মিটি, বিকলাঙ্গ বা আগের মতো থাকবে না এইটা। এরপরে দেখেন অ্যাঙ্কাইলোসিস, অ্যাঙ্কাইলোসিস মানে হচ্ছে অ্যাবনর্মাল স্টিফিং বা ইমোবিলিটি, কারণ কি, এটা হচ্ছে যখন জয়েন্ট ফিউশন হয়ে যায় তখন আমরা অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস, এটা আপনার থার্ড ইয়ারে আমরা পড়ছি। সো দেখেন আমরা এটা ছবি দিয়ে দেখাই দিই, দেখেন এটা হচ্ছে আমার ভার্টিব্রা, তাই না? সো ভার্টিব্রা দেখেন কি হয়ে গেছে, ফিউশন হয়ে গেছে, আপনার বোনটা ফিউশন হয়ে গেছে, ফিউজ হয়ে গেছে, এই যে 3 নম্বর ছবি, আর প্রথমে ইনফ্লামেশন হয় 2 নম্বর ছবিতে, তারপরে এটা ফিউজ হয়ে যায়, ক্লোজ হয়ে যায়, এইটা, ঠিক আছে। আচ্ছা, এরপরে পোস্ট ট্রমাটিক মায়োসাইটিস ওসিফিক্যান্স, এইটা মানে হচ্ছে আপনার যখন হচ্ছে আপনার বোন মাসেলের হচ্ছে আপনার মাসেল বা সফট টিস্যুর মধ্যে যখন বৃদ্ধি পায়, হ্যাঁ, তখন সেটাকে আমরা বলি হচ্ছে মায়োসাইটিস ওসিফিক্যান্স। তাহলে কি বললাম, এভাবে বলতে পারি যে বোন ফর্মস ইনসাইড আওয়ার মাসেল অর সফট টিস্যু, সেটাকে আমরা বলি মায়োসাইটিস ওসিফিক্যান্স। এরপরে দেখেন ট্রেডি নার্ভ পালসি, ঠিক আছে, ট্রেডি নার্ভ পালসি কি একটা ক্রনিক কন্ডিশন যেখানে হচ্ছে আপনার ডিলেড হয়ে যায় এবং আলনার নিউরোপ্যাথি অর্থাৎ নার্ভ ড্যামেজ হয়ে যায় সেটা। এরপরে রিমোট কমপ্লিকেশনের মধ্যে আছে কি, জেনারেল বা রিমোট কমপ্লিকেশন, রেনাল ক্যালকুরি অর্থাৎ কিডনিতে যে পাথর সেটা, অ্যাক্সিডেন্ট নেক্রোসিস, অ্যাক্সিডেন্ট নেক্রোসিস হচ্ছে ডেথ, টিস্যু ডেথ, কারণ কি, ব্লাড লস অফ ব্লাড সাপ্লাই, আমরা এইভাবে বলতে পারি নেক্রোসিসটা কি, টিস্যু ডেথ, কেন হচ্ছে, ব্লাড সাপ্লাই ঠিকঠাক হচ্ছে না সেজন্য। সো এই হচ্ছে আমাদের চলে গেল কমপ্লিকেশনটা। এখন আমার কি কি মেথড আছে, মেথড অফ ট্রিটমেন্ট অফ ফ্র্যাকচার, প্রথমে সে রেস্টে থাকবে, ট্র্যাকশন দেওয়া থাকবে, টানা দেওয়া, যেটা ইট থাকে অনেক সময় আমরা সরকারি হসপিটালে দেখি, তাই না, প্লাস্টার ইমোবিলাইজেশন থাকবে, সিম্পল গ্র্যাভিটি অর কলার কাপ স্লিং থাকবে, ঠিক আছে। এরপরে ক্লোজ রিডাকশন অর্থাৎ আমরা দেখাইলাম যে এইভাবে ক্লোজ ফ্র্যাকচার হলে এভাবে রিডিউস করে তারপর রিডাকশন, এবং এক্সটার্নাল ফিক্সেশন, এক্সটার্নালি আমরা সেটা ফিক্স করে দিব, এবং ওপেন রিডাকশন অ্যান্ড
ওপেন রিডাকশন অ্যান্ড ইন্টারনাল ফিজিশন, কোনো আমরা এটা সার্জারির মাধ্যমে করা হয়, ঠিক আছে, ওপেন করে তারপরে ইন্টারনালি ফিক্স করা হয়। তারপরে এক্সিশন, তারপরে আছে কি এক্সিশন মানে হচ্ছে ছেদ করা বা কেটে ফেলে দেওয়া, যদি বোন ওইভাবে হয়ে যায় যে কেটেই ফেলা লাগতে পারে সেটা করা। প্রস্থেসিস, প্রস্থেসিস মানে হচ্ছে নকল পা লাগানো বা এরকম। এই যে প্রস্থেসিস তো আমরা চিনি, এই যে এইটা হচ্ছে প্রস্থেসিস, দেখেন নকল পা লাগাইছে এভাবে আর কি চলাফেরা করে, সো এইটা হচ্ছে প্রস্থেসিস। সো এটা আমাদের চলে গেল। এবার দেখেন ইনভেস্টিগেশন, আমরা কি কি ইনভেস্টিগেশন করতে পারি। স্পেসিফিক ইনভেস্টিগেশন ফর ডায়াগনোসিস কি, এক্স রে, সিটি স্ক্যান এবং এমআরআই, এই তিনটা। ইনভেস্টিগেশন ফর জিএ অর্থাৎ জেনারেল এক্সামিনেশন, ঠিক আছে, কি কি আছে, ব্লাড ফর টিসি, টোটাল কাউন্ট, ডিসি, ডিফারেন্সিয়াল কাউন্ট, ইএসআর, এস্টিমেটেড সেডিমেন্টেশন রেট, হিমোগ্লোবিন পার্সেন্ট, চেস্ট এক্সরে করতে পারি, ইসিজি করতে পারি, ব্লাড ইউরিয়া করতে পারি, তারপরে সিরাম ক্রিয়েটিনিন করতে পারি, আরবিএস করতে পারি যেটা র্যান্ডম ব্লাড সুগার, ঠিক আছে। এই টেস্টগুলো করে আমরা ফ্র্যাকচারটা ডায়াগনোস করতে পারি, ঠিক আছে, বা ইনভেস্টিগেশন। আচ্ছা আচ্ছা, এখানে ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং টাইম ফর ফ্র্যাকচার হিলিং, অর্থাৎ একটা ফ্র্যাকচার বা হাড় ভেঙে গেছে এটা ঠিক হওয়ার জন্য কোন কোন ফ্যাক্টর কাজ করে। এজ, প্রথমে বয়স, বয়স বেশি হলে এটা ঠিক হইতেও দেরি হয়। কনস্টিটিউশন, দেখেন কোনো বস্তুর সাধারণ গঠন, তারপরে সেই এরিয়ার ব্লাড সাপ্লাই, তারপরে ফ্র্যাকচার টাইপটা কেমন হয়েছে, সাইট, কনফিগারেশন, তারপরে কর্টিক্যাল বোন, তারপরে ডিসপ্লেসমেন্ট, স্থানচ্যুতি, ঠিক আছে, কতটুকু চ্যুত হয়েছে, তারপরে হচ্ছে সফট টিস্যু ড্যামেজ হয়েছে কিনা, পজিশন অফ ফ্র্যাগমেন্ট অর্থাৎ সংযোজন, হ্যাঁ, ইমোবিলাইজেশন বা প্লাস্টার কাস্ট আমি ঠিকঠাক মতো করলাম কিনা, ঠিকঠাক মতো না হলে ওইটা আপনার সারতেও কিন্তু অনেক দেরি হয়। সো এটাই হচ্ছে আমার ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টর। আমি দ্রুতই শেষ করার চেষ্টা করলাম পয়েন্টটা, যেহেতু আমার ক্লাসটাও লং টাইম হয়ে গেছে। সো এই হচ্ছে আমাদের ছিল আজকে ফ্র্যাকচারের ক্লাস। আমি আশা করি আপনারা প্রাথমিক একটা ধারণা পেয়েছেন ফ্র্যাকচার সম্পর্কে। সো পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সেই একই কথা, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাপোর্ট করবেন, এবং এই ক্লাস সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।